এত কথার একটিও উত্তর না পাইয়া বিস্মিত মমতা বিছানার এক প্রান্তে বসিয়া স্বামীর হাতখানা কোলের উপর টানিয়া লইয়া সস্নেহ স্বরে বলিল, কি হয়েছে গো? শরীর ভালো নেই? বিরক্ত করো না, বাড়ির ভিতর যাও। হাত ছাড়াইয়া পিছন ফিরিয়া শুইল সুধাংশু। মমতা আহত হইয়া উঠিয়া দাঁড়াইল। এত রাগের কারণ কি? আপনার লোকের বিপদে আপদে মানুষ যাইতে পাইবে না নাকি? কিন্তু এসব মান অভিমানের পালা লোকচক্ষে প্রকাশ করিয়া এ বয়সে খেলো হইবার মতো স্বভাব তো স্বামীর নয়। ব্যাপার কি? আরো কোমল অনুনয়ের স্বরে কহিল, যাচ্ছি, কিন্তু তুমি সত্যই এখানে শোবে নাকি? ওঠো, ঘরে চলো। ও ঘরে ঢোকবার প্রবৃত্তি আমার নেই, তোমার সঙ্গে কথা কইবারও নয়। যাও, সরে যাও। অনাহার ক্লিষ্ট শ্রান্ত শরীরে স্বামীর এরূপ অভূতপূর্ব নিষ্ঠুর আচরণে মমতার চোখে জল আসিল। ধরা পড়িতে না দিয়া কহিল, অপরাধটা শুনতে পাই না? অপরাধের প্রমাণ ঘরে পুষে রেখে যে ন্যাকামির ভান করে তার সঙ্গে তর্ক করবার রুচি আমার নেই। চালাকি শিখেছিলে বটে, তবে শেষ রক্ষা হলো না। মমতার এতক্ষণে মনে হইল তরঙ্গিনীর সকালবেলার জেরার সহিত ইহার সংযোগ থাকিতেও পারে, কিন্তু ছি ছি। মাতালের মতো টলিতে টলিতে উঠিয়া অপরাধের প্রমাণ খুঁজিতে হঠাৎ চোখে পড়িল খাটের পাশে একখানা কাদামাখা অর্ধমলিন খদ্দরের ধুতি ও তদনুরূপ একটি পাঞ্জাবি জড়ো হইয়া পড়িয়া আছে। বেত্তাড়িত পশুর মতো পুলিশের তাড়া খাইয়া যে ছেলেটা গত রাত্রে কয়েক ঘণ্টার জন্য এ ঘরে আশ্রয় লইয়াছিল, সে যে নিজেকে নিরাপদ করিতে এক ফাঁকে পরিচ্ছদগুলা বদলাইয়া লইয়াছিল, সেই খবরটাই মমতার জানা ছিল না। হয়তো যখন বাহির করিয়া দিবার আগে